প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 98 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটা বেশ ভয় হতে চলেছে। আজও দুটি ঘটনা আছে তোমাদের জন্য। প্রথম যেটা শোনাবো সেটা হচ্ছে একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে, আর দ্বিতীয় যে ঘটনাটা শোনাবো সেটা হলো একটা ভুতুড়ে রাস্তা, যেখান দিয়ে গেলে কারোর সাথে কিছু না কিছু ঘটনা ঘটেই। আশা করছি ঘটনা দুটি তোমাদের ভালো লাগবে। তোমরা শেষ পর্যন্ত ঘটনাগুলিকে শুনবে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকাল বেশি দেরি করব না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আমি জান্নাতুল, বাংলাদেশ বাগেরহাট থেকে। আমি তোমার প্রেতচক্রের একজন শ্রোতা। আমি সত্যি ভৌতিক ঘটনাগুলো শুনতে খুব ভালোবাসি। তুমি যেইভাবে ঘটনাগুলো পড়ে আমাদেরকে শোনাও, ব্যাপারটা আমার কাছে রোমাঞ্চকর মনে হয়। যাই হোক, অনেকে তোমার কাছে অনেক রকম ভৌতিক ঘটনা শেয়ার করেছে। আমি তোমার সাথে একটা ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা যে খুব ভয়ের সেটা আমি বলবো না, কিন্তু ঘটনাটা অবাক করার মতন ঘটনা। ঘটনাটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আশা করছি তোমার ভালো লাগবে। এবার সরাসরি ঘটনায় আসি। ঘটনাটা অনেক বছর আগের। আমার বাবা তখন সবেমাত্র ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে, স্কুলের ছুটি চলছে। তাই বাবা দাদুর কাছে বায়না ধরল সে খালা বাড়ি ঘুরতে যাবে। দাদু প্রথমে রাজি হয় না, কিন্তু বাবা যাবে বলে খুব বায়না ধরে, কারণ খালাদের বাড়িটা অনেক বড় আর পুরনো আমলের। দাদু শেষে রাজি হয় বাবাকে খালা বাড়ি যেতে যাওয়ার জন্য, কিন্তু বলে দেয় যে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, কারণ বাবা ছোটবেলায় খুব দুষ্টু ছিল। দাদু জানতো যে বাবা বেশি দিন ওখানে থাকলে আরও দুষ্টুমি করবে, আরও হয়তো অন্য কারণ ছিল, কিন্তু দাদু বাবার কাছ থেকে গোপন করে যায়। তো বাবা একটা শুক্রবার দেখে খালাবাড়ি যাবে বলে রওনা দেয়, আর কথা হয় যে পরের শুক্রবারের মধ্যে বাড়ি ফিরে আসবে। খালার বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগতো। তো বাবা বিকাল 4টের সময় রওনা দেয় এবং 6:30 নাগাদ পৌঁছে যায়। খালা আগে থেকেই জানতো যে বাবা তাদের বাড়িতে যাচ্ছে। খালা মনে মনে খুব খুশি হয়। খালাদের বাড়িতে কেউ যেতে চাইতো না, কারণটা পরে জানতে পারবে। এইবার খালাদের বাড়িটার কিছুটা বর্ণনা দিই। খালাদের বাড়িটা 3 তলা, অনেক পুরনো একটা জমিদার বাড়ি। বাড়ির ঘরগুলো অনেক বড় বড়, আগেকার জমিদার বাড়িগুলো যেমন হয় আর কি। এমনকি বাড়িতে কাছারি ঘর, তারপর বাইজি ঘর সবই ছিল। তো বাবা যখন খালার বাড়িতে পৌঁছালো, তখন খালা তো বাবাকে পেয়ে খুব খুশি। বাবাকে অনেক যত্ন করলো, বাবাকে খেতে দিল, এমনকি বাবাকে থাকবার জন্য একটা পুরো ঘর দিয়ে দিল। ঘরটা অনেক বড় ছিল, কিন্তু বাবা ওই ঘরে থাকতে চাইল না। বাবা মনে মনে ওই যে বাইজি ঘরটা ছিল ওই ঘরে থাকতে চাইছিল, কিন্তু খালাকে সেটা বলে না। খালা যখন জিজ্ঞাসা করলো যে কেন ওই ঘরে থাকবে না, তখন বাবা নিজের ইচ্ছা গোপন করে বলল বাবা গল্পের বই পড়তে খুব ভালোবাসে। ওই যে বাইজি ঘরটা ছিল ওই ঘরের এক কোণায় একটা ছোট লাইব্রেরি মতন ছিল। বাবা বলল আমি রাতে একটু গল্পের বই পড়ব, তারপরে ঘুমাবো। কথাটা শুনে খালা প্রথমে রাজি হয়নি, কিছুটা আমতা আমতা করে বলে কিন্তু তুমি তো ওই ঘরের লণ্ঠনের আলো খুব জোরে দিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না। তখন উত্তরে বাবা বলল বেশি না, একটু পড়বো, তারপরেই ঘুমিয়ে পড়বো। অগত্যা বাবার জোরাজুরিতে খালা রাজি হয়ে যায়। একটা কথা বলে রাখি, যখনকার ঘটনা তখন কিন্তু ওই জায়গায় বিদ্যুৎ এসে পৌঁছায়নি। তো বাবা ওই বাইজি ঘরে চলে যায়।
পরে খালা একটা লণ্ঠন আর এক জগ জল দিয়ে যায় আর বলে রাতে যদি কিছু অস্বাভাবিক মনে হয় তাহলে যেন খালাকে ডাকি। খালার কথায় বাবা অতটা গুরুত্ব দিল না। সে নিজের মতন একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলো। বাবা এমনিতেই গল্পের বই পড়তে খুব ভালোবাসত। গ্রামের দিক সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, বাবা গল্পের বই পড়ছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে। রাত তখন প্রায় 11:20। বাবা এতক্ষণে লণ্ঠনের আলোটা জোরে দিয়েই বই পড়ছিল, কিন্তু এরপর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বাবা লক্ষ্য করে যে লণ্ঠনের আলোটা হঠাৎ করে কমে গেছে। বাবা তখন মনে মনে ভাবে যে কি হলো ব্যাপারটা। খালা বলল লণ্ঠনটায় তেল পুরো ভর্তি আছে, তাহলে হঠাৎ কি হলো। বাবা তাও একবার পরীক্ষা করবার জন্য লণ্ঠনটা নাড়িয়ে দেখে, দেখলো তেল পুরো ভর্তি। বাবা লণ্ঠনের আলোটা আবার জোর দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার লণ্ঠনের আলোটা ক্ষীণ হয়ে আসে। বাবা আলো আবার বাড়িয়ে দেয়, আবার যেইকে সেই। একসময় বাবা ভীষণ বিরক্ত হয়ে আর লণ্ঠনটা পুরো নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন বাবা খালাকে আগের রাতের ঘটনাটা বলে। শুনে খালা বলে, আমি তো আগেই বলেছিলাম তুমি বেশিক্ষণ লণ্ঠন জ্বালিয়ে পড়তে পারবে না। বাবা খালাকে কেন এমন ঘটনা ঘটছে জিজ্ঞাসা করলে খালা গোপন করে যায় ব্যাপারটা আর বলে, তোমাকে ওই ঘরে শুতে হবে না, তুমি আজকে অন্য ঘরে শোবে। কিন্তু বাবা রাজি হয় না। ওই দিন সারা দিনটা বাবা যেমন তেমন করে কাটালো, কারণ বাবা রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। বাবা দেখতে চায় আগের দিন রাতের মতন লণ্ঠন জেলে রাখলে লণ্ঠনের আলোটা আবার কমে যায় কিনা। তো যথারীতি রাত হলো। বাবা আবার বাইজি ঘরে গিয়ে একটা গল্পের বই নিয়ে লণ্ঠনের আলোটা জোরে দিয়ে বই পড়তে থাকে। ঠিক যখন প্রায় রাত 11:30 হঠাৎ করে লণ্ঠনের আলোটা কমে যায়। বাবা অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ঠিক হয় না। এবার বাবা গল্পের বইটা রেখে দিল, কিন্তু লণ্ঠনটা পুরো নিভালো না, ওটা আস্তে আস্তে জ্বলতে লাগলো। বাবা ঘুমিয়ে পড়ল। সবেমাত্র ঘুমটা এসছে তখনই বাবার খেয়াল হলো যে তার বিছানার চারিদিকে কেউ যেন হাঁটছে। বিছানার নিচ দিয়ে না, বিছানার উপর দিয়ে। লণ্ঠনের আবছা আলোয় বাবা দেখল বিছানার ওপরে যেখান দিয়ে হাঁটছে ওই জায়গার তোষকটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। বাবা আবার মাথাটা তুলে ভালোভাবে দেখবার চেষ্টা করলো। দেখলো যেখানে যেখানে তোষকটা ঢুকে যাচ্ছে ওই জায়গায় একটা মানুষের পায়ের ছাপ পড়ছে। এই ঘটনাটা মিনিট খানেক চলবার পর হঠাৎ করে যেমনভাবে শুরু হয়েছিল তেমনভাবেই বন্ধ হয়ে যায়। তারপর বাবা আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে মনে হলো অনেক বাচ্চা ছোটাছুটি করছে। মনে হলো অনেক বাচ্চা একসঙ্গে খেলাধুলা করছে, কখনো ডান দিক থেকে কখনো বা বাঁ দিক থেকে। মাঝে মাঝে বাচ্চাদের খেলার হাসির শব্দ ভেসে আসতে লাগলো। বাবা এবার উঠে বিছানার উপর বসে, এদিক ওদিক মাথা ঘোরাতে থাকে। এমন সময় দেখতে পায় অনেকগুলো ছায়ামূর্তি ওই ঘরের একদম মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। বাবা একবার ওই ছায়ামূর্তিগুলোকে গুনে দেখবার চেষ্টা করলো। দেখলো প্রায় 8 থেকে 10টা ছায়ামূর্তি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বাবা এমনিতে খুব ডানপিটে স্বভাবের, কিন্তু ওই গভীর রাতে অতগুলো ছায়ামূর্তিকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা প্রচণ্ড ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। বাবার চিৎকার শুনে খালা একটা লণ্ঠন হাতে নিয়ে দৌড়ে বাবা যেই ঘরে শুয়েছিল ওই ঘরে যায়। গিয়ে দেখে যে বাবা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে আছে এবং শরীরের অর্ধেক বিছানা থেকে নিচে ঝুলে রয়েছে। খালা বাবাকে প্রথমে ঠিক করে বিছানার ওপর শুইয়ে দেয়, তারপর জগের থেকে কিছুটা জল নিয়ে বাবার চোখে মুখে ছিটিয়ে বাবার জ্ঞান ফিরিয়ে আনে। ততক্ষণে বাড়ির অনেকেই ওই ঘরে এসে উপস্থিত হয়েছে। বাবার জ্ঞান ফিরতে আমতা আমতা করে খালাকে সব ঘটনা বলতে চায়। খালা বলে সব সকালে শুনবো বলে বাবাকে ওই ঘর থেকে নিয়ে অন্য ঘরে চলে যায়। ওই ঘরেই আজকের মতন বাবাকে ঘুমাতে দেয়। পরদিন সকাল হলে বাবা খালাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে খালা বলল, ওই যে কালো ছায়াগুলো তুমি দেখেছো ওরা সবাই হচ্ছে জিন। ওই জিন পরিবার প্রায় 100 বছরের বেশি সময় ধরে
এই বাড়িতে ওই ঘরেতেই থাকছে। ওরা এই পরিবার ও এই বাড়ির রক্ষা করবার জন্য আছে। ওরা কারোর কোনো ক্ষতি করে না, সবার ভালো করে। ওই বাইজি ঘরে যারা রাতে থাকে তাদেরকে ওরা দেখা দেয়, কিন্তু কোনো ক্ষতি করে না। খালা আরও বলে ওই কারণে তোকে ওই ঘরে শুতে দিতে চাইনি, কিন্তু তুই এমন নাছোড়বান্দা, বাধ্য হয়ে তোকে থাকতে দিলাম। বাবা সব শুনে ওই ঘরে থাকতে রাজি হয় না। পরদিন যে কদিন ছিল বাবা অন্য ঘরে ঘুমায়। এরপরে বাবা আর কোনো ছায়ামূর্তি দেখেনি। শুভদা, এটাই ছিল আমার বাবার মুখ থেকে শোনা গল্প। আশা করছি তোমার ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করো। এখানেই শেষ করলাম। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা। আজকে প্রথমেই কিন্তু আমরা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাটা? চটপট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, তোমরা কিন্তু দেরি না করে ঝটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রিয়চক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এর আগের এপিসোডটা হয়তো তোমাদের অনেকের কাছে পৌঁছায়নি, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ বেশি বেশি করে আমাদের এপিসোডটাকে শেয়ার করে দাও, যাতে প্রেতচক্রের সকল বন্ধুদের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যেতে পারে। বিগত কয়েকটা এপিসোড ধরেই ঘটনাগুলো কারোর কাছেই পৌঁছাচ্ছে না, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ যারা ঘটনাগুলো শুনছো তারা এপিসোডগুলোকে শেয়ার করবে। আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকবে। চলো, তোমাদের জন্য আরও একটা ঘটনা আছে, সেটা এবার শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি পাপিয়া। তোমার প্রেতচক্রের ঘটনাগুলো নিয়মিত শুনি, ভালোই লাগে। তোমার উপস্থাপনা অসাধারণ। অনেক দিন ধরেই ভাবছি একটা ঘটনা লিখে তোমায় পাঠাবো, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠেনি। আমি একটা ছোট জব করি, তাই আজ রবিবার ছুটি এবং সোমবার কাল ঈদের জন্য ছুটি, তাই ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথেই। সাল তখন 2014। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হই। ছোট থেকে ইচ্ছা ছিল কলকাতার নামকরা কলেজে পড়ব। কলেজটার নাম আমি আর উল্লেখ করছি না, কিন্তু আমাদের বাড়িটা কলকাতা থেকে অনেক দূরে হওয়ায় আমার কলেজের আশেপাশে একটা মেস ভাড়া নিয়ে থাকতে হতো। বেশ সব ঠিকঠাকই ছিল। আমাদের মেস ছিল কলেজ থেকে কিছুটা দূরে। আমরা রাতের বেলা কলেজের ছাদের আলোটা মেসের ছাদ দিয়ে দেখতে পেতাম। বাড়ির থেকে এতটা দূরে থাকায় আমাদের সেইভাবে খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না। মেসের রান্না যেমন হয় সেই রকমই খাওয়া দাওয়া হতো, তাই মাঝে মাঝে ইচ্ছা করলে আমি আমাদের মেস থেকে কিছুটা দূরে একটা হোটেল ছিল, রাতের খাবারটা সেখানে খেতে যেতাম। সময়টা ছিল অক্টোবর মাস, দুর্গাপুজোর আগে আগে। হালকা শীত পড়তে শুরু করেছে। তখনও কলেজে ছুটি পড়েনি। সপ্তাহখানেক পর কলেজ ছুটি পড়বে, তাই সেদিন খেতে যাব হোটেলে। বেরোতে বেরোতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। হোটেলে পৌঁছাতে 10 মিনিট লাগে। এখন হোটেলটাতে যাওয়ার রাস্তাটার একটু বর্ণনা করি। আমাদের মেসটা ছিল এমন জায়গাতে তার দুপাশ থেকে রাস্তা গেছে। ডান দিকের রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগে হোটেলে পৌঁছাতে, আর বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। কিন্তু বাঁদিকের রাস্তাটা একটু অন্ধকার ছিল, যেহেতু ওটা গলির রাস্তা, আর ওখানে নাকি কয়েক বছর আগে একটা মার্ডার হয়েছিল, তাই ওই রাস্তাটা দিয়ে সেরকম কোনো লোকজন যাওয়া আসা করতো না। আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইনি। এতদিন যতবার আমি গিয়েছি মেন রাস্তা ধরেই যেতাম, কিন্তু সেদিন কি হলো, তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি গলির রাস্তাটা দিয়ে গেলাম। কিছুটা গিয়েছি, ওই 5 মিনিট মতন রাস্তা হেঁটেছি। এখন একটা জায়গা আছে চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। এখন সেই জায়গাটাতে আমি দূর থেকে দেখতে পাচ্ছি 3টে ছোট ছাগল বা কুকুর এমন ধরনের কোনো প্রাণী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি যে রাতের বেলা এখানে ছাগল আসবে কোথার থেকে। ভাবলাম হয়তো আশেপাশে কোনো মাংসের দোকান আছে, তারাই এখানে বেঁধে রেখেছে। আমি অত কিছু না ভেবে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি যখন ওই পাঁচিল ঘেরা জায়গাটাতে আসলাম তখন অদ্ভুতভাবেই দেখছি ওই জন্তুটা, যেটাকে আমি ছাগল ভেবেছিলাম,
ওটা কুকুরের মতন আকৃতি নিয়েছে, কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে, আমাকে ছাড়িয়ে উঁচু হয়ে গেছে। আর ওইগুলো কালো কুচকুচে রঙে 3টে কুকুর, চোখগুলো জ্বলছে। আমি কি করব বুঝতে পারছি না। ওখান থেকে হোটেলের রাস্তাটা দেখতে পাচ্ছি। এখন আমি বুঝতে পারছি না যে আমি হোটেলের দিকে যাব না মেসের দিকে আবার দৌড়ে চলে আসব। তখন আমি সাহস করে হোটেলের দিকেই এগিয়ে যেতে চাই, কিন্তু আমি যেই এগিয়ে গিয়েছি জন্তুগুলো 3 দিক দিয়ে আমায় ঘিরে ধরেছে, আর পেছনে আমার পাঁচিল। পুরো 4 দিক দিয়ে আবদ্ধ হয়ে গেছি। তার মধ্যে একটা জন্তু আমার ঘাড়ের কাছে উঠে আসার চেষ্টা করছে। আমি জোরে চিৎকার দিয়ে দৌড়ে হোটেলের দিকে ছুটি, আর আমার পেছন পেছন সেই জন্তুগুলো ছুটছে। আস্তে আস্তে আমি পেছনের দিকে তাকাতে দেখলাম ওই 3টে কুকুর একটা হয়ে গেল। সেটা পাগল কুকুরের মতন আমার দিকেই ছুটে আসছে। আমি কি করব বুঝতে পারছি না। আমি ছুটে যাচ্ছি। ছুটতে গিয়ে আমি জুতোয় হোঁচট খেয়ে দোকানের সামনেই মুখ থুবড়ে পড়ে যাই। দোকানে সেই সময় অনেক কাস্টমার ছিল। তারা দৌড়ে এসে আমাকে ধরে এবং আমার পায়ে হাঁটুতে কেটে যায়, গলার কাছে আঁচড়ের দাগ। সবাই আমাকে জিজ্ঞাসা করে, তুমি তো পড়ে গেলে, তোমার পা কেটে গেছে, কিন্তু গলায় আঁচড়ের দাগ কেন? তোমাকে কি কোনো দুষ্ট লোক ধাওয়া করেছিল? তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। তখন তারা আমাকে বলে, আমরা এখানকার লোক হয়েই রাতের বেলা ওই রাস্তাটা দিয়ে আসবার সাহস পাই না, আর তুমি একটা বাচ্চা মেয়ে হয়ে ওই রাস্তা দিয়ে কেন এই রাতের বেলা এসছো? ওই যে পাঁচিল দেওয়া জায়গাটা দেখছো, ওইখানে কয়েক বছর আগে একজনকে মার্ডার করে পুঁতে রাখা হয়। তারপর থেকে ওই জায়গা দিয়ে গেলে অনেকের সাথেই উল্টোপাল্টা ঘটনা ঘটে। তুমি আর কোনোদিন রাতের বেলা একা আসলে ওইখান দিয়ে আসবে না। তারপর আমি সেই দিন আর হোটেলে খাবার খাইনি, খাবার প্যাক করে নিই, এবং হোটেলের একটা ভাই আমাকে মেন রাস্তা দিয়ে মেসে পৌঁছে দিয়ে যায়। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তারপর ওখানে আমি আরও 2 বছর কাটিয়েছি। ওই রাস্তা দিয়ে যাওয়া তো দূরের কথা, আমি ওই রাস্তার আশেপাশেও কোনোদিন যাইনি। এটাই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে সকলকে শুনিও। নমস্কার। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আশা করবো আজকের দুটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকো। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে তোমরা ঘটনাগুলো লিখে আমাদেরকে মেল করে পাঠিয়ে দাও। আমাদের কাছে কিভাবে পাঠাবে আর একবার মনে করিয়ে দিই, prechchakro23@gmail.com মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা সবাই জানো যে একটা এপিসোড পরে আমাদের 100 নম্বর এপিসোডটা আসতে চলেছে। 100 নম্বর এপিসোডটা আমি একটু জমজমাট করতে চাইছি, তাই এখন থেকেই 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা সিলেক্ট করা শুরু করে দিয়েছি। তাই তোমাদের কাছে যদি কোনো ইউনিক সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে তোমরা সেগুলো আমাদেরকে ঝটপট লিখে মেল করে পাঠিয়ে দিতে পারো। 25 তারিখ পর্যন্ত আমরা 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা নেব। চলো, আগের এপিসোডে যারা আমাদেরকে কমেন্ট করেছিল এবার কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে দেখতে পাচ্ছি রোহিত দাস, স্টার্টিং ইজ ভেরি গুড, থ্যাংক ইউ। তারপর কমেন্ট করেছে সেরা সাহিত্য, অপেক্ষায় আছি বন্ধু। তারপর কমেন্ট করেছে এমডি মঞ্জু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। তারপর কমেন্ট করেছে সুদেশনা সিনহা রায়, দুটি ঘটনাই ভালো ছিল, তবে প্রথম ঘটনাটা বেশি ভালো ছিল। তারপর দেখতে পাচ্ছি আকাশ মণ্ডল কমেন্ট করেছে, ওয়েট করে আছি 100 নম্বর এপিসোডের জন্য। অবশ্যই আমিও ওয়েট করে আছি 100 নম্বর এপিসোডের জন্য। আকাশ, তোমার কাছে যদি কোনো ভালো ঘটনা থাকে তুমি কিন্তু লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। তারপর কমেন্ট করেছে শুভ দাস, ও লাভ স্টিকার পাঠিয়েছে আমাদের জন্য। তারপর কমেন্ট করেছে নুরু কাজী, খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সুন্দর মতামতগুলো আমাদেরকে জানাবার জন্য। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে সোমবার নতুন কিছু ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।